যে বিজেপি সকলের সহাবস্থানের নীতিতে বিশ্বাস করে না, তারা শুধুমাত্র একটা ধর্মীয় ভেদাভেদের বাতাবরণ তৈরির জন্য বাংলায় কর্মসূচি নিচ্ছে। এবার আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে কেন এই বিষয়টায় বাংলার কিছু করার নেই, কারণ এটা পুরোটা আন্তর্জাতিক বিষয়, এটা ভারত সরকার যা করার করবে, এবং ঘটনা দুর্ভাগ্যজনক, নিন্দনীয়, কিন্তু এটা করতে হবে ভারত সরকারকে। তাহলে বিজেপি কোন দল যে কলকাতায় মিছিল করা, বিজেপির এক নেত্রী বললেন আমরা বাংলাকে অচল করে দেবো, এগুলো কি কথা? বিজেপির দলটাই তো কেন্দ্রের সরকারে আছে, তো বিজেপির যদি কিছু বলার হয় তো তারা তাদের দল কেন্দ্রীয় সরকারকে বলুক বাংলাদেশে পদক্ষেপ নিতে। বিজেপির এই রাজ্যে এখানে প্ররোচনা ছড়িয়ে অন্য একটি দেশে যদি অনভিপ্রেত ঘটনা ঘটে, অন্য একটি দেশে যদি কোনোভাবে একটা ধর্মীয় মেরুকরণ তৈরি হয়, তার আঁচ আমাদের ঘরে ডেকে এনে আমরা কি করব? এর সঙ্গে তো পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই। আর বিজেপির যদি মনে হয় যে এই বিষয়টায় কিছু করার দরকার, তাহলে করবে কে? করবে কেন্দ্রের সরকার। সেই সরকারটা কাদের? বিজেপির। তাহলে এখানে বিরোধী দলনেতা বা অন্যান্য বিধায়ক, বিজেপির যারা কিছু বিবৃতি দিলেন, এক বিধায়ক বললেন আমরা বাংলা অচল করে দেব। কেন? কিসের জন্য? অন্য দেশে যদি অনভিপ্রেত ঘটনা ঘটে, তার জন্য বাংলায় কেন প্ররোচনার রাজনীতি হবে? আপনারা বিজেপি করেন, আপনাদের তো উচিত তাহলে দিল্লিতে ডেলিগেশন নিয়ে যান, বিদেশ দপ্তরের সঙ্গে কথা বলুন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলুন, তাদের বলুন বাংলাদেশ সামলাতে। আপনি পশ্চিমবঙ্গের প্ররোচনাটা ছড়িয়ে কি লাভ হচ্ছে? বিজেপি যারা মিছিল করে বলছেন অমুক জায়গায় যাই, তমুক জায়গায় যাই, অমুক করতে হবে, এদের কি ক্ষমতা আছে? এদের কি মানে এখান থেকে কি হবে? তো বিজেপি আপনাদেরই তো দল হচ্ছে, কেন্দ্র চালাচ্ছে। তাহলে বিজেপি পশ্চিমবঙ্গের রাস্তায় এই ধর্মীয় মেরুকরণ বা বাংলাদেশ তার যে অনভিপ্রেত ঘটনা, সেই তার রেস ধরে এখানে রাজনৈতিক ধর্মীয় ফায়দা তোলার রাজনীতির চেষ্টা না করে আপনাদের ডেলিগেশন দিল্লিতে যান, বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা করুন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করুন, দিল্লিকে বলুন অ্যাক্ট করতে, দিল্লিকে বলুন গোটা বিষয়টা নিয়ে কোনো পদক্ষেপ নিতে। তার বদলে বাংলাকে, কলকাতা শহরকে ডিস্টার্ব করে আপনাদের কী লাভ হচ্ছে? আমাদের নেতা, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম জলের মতো স্পষ্ট করে দিয়েছেন, বিষয়টা দুর্ভাগ্যজনক, নিন্দনীয়, কিন্তু একটা রাজ্য থেকে আর একটা দেশের বিষয় আমরা কিছু করতে পারি না। এটা দিল্লির ব্যাপার, দিল্লি করবে। তাহলে কলকাতার রাস্তায় বাংলাদেশ এই করছে, বাংলাদেশে ওই হয়েছে, বাংলাদেশের যদি একটা অনুভিপ্রেত এবং খারাপ ঘটনা ঘটে থাকে, তার উত্তেজনাটা আমরা আমাদের ঘরে ডেকে আনছি কেন? কারণ বিজেপি উন্নয়নের রাজনীতিতে একেবারে জনগণের দরবারে বরখাস্ত হয়ে তারা এই বাংলাদেশের যে ধর্মীয় মেরুকরণ এবং অনভিপ্রেত ঘটনা, সেটা দিয়ে এখানে ধর্মীয় প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে। আমাদের বক্তব্য যেটা ঘটছে সেটা খারাপ, কিন্তু আমাদের কিছু করার নেই, কারণ আমরা রাজ্য, ওটা রাষ্ট্র। এবং যেটা চিরাচরিত বিদেশ নীতির ক্ষেত্রে যেটা হয়, এ ব্যাপারে দেশের যে সরকার থাকে, কেন্দ্রীয় সরকার থাকে, তাদের ব্যবস্থা নিতে হয়। তাহলে বিজেপি এখানে এই উত্তেজনা ছড়াবার চেষ্টা না করে বাংলা অচল করব, এই করব, ওই করব, এইগুলো বাংলাদেশের অনভিপ্রেত ঘটনাটার জেরে এইখানে রাজনৈতিক ধর্মীয় ফায়দা তোলার চেষ্টা না করে বিজেপির উচিত কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে দাবি করা। বিরোধী দলনেতা এবং বিজেপি নেতাদের উচিত তাদের নিজেদের সরকার, কেন্দ্রের সরকারের কাছে দাবি করা যে তারা তাদের যা যা দাবি, তাদের যা যা বক্তব্য কেন্দ্রীয় সরকার বলুক বাংলাদেশ সরকারকে। তার জন্য কলকাতায় রাজনৈতিক কর্মসূচির আড়ালে ধর্মীয় প্ররোচনা দেওয়াটা বাঞ্ছনীয় নয়।
বলছি একটা ছবি প্রকাশ্যে এসছে যেখানে যেটাকে বাংলাদেশের জাতীয় পতাকা বলা হচ্ছিল এবং যার বিরুদ্ধে চিন্ময় দাসের বিরুদ্ধে মানে অবমাননার অভিযোগ করা হচ্ছে, যেটা বাংলাদেশের জাতীয় পতাকাই না, তাহলে মানে কেন তার বিরুদ্ধে এরকম? দেখুন, এ বিষয়ে কোনো খুঁটিনাটি বিস্তারিত মন্তব্য করব না, কারণ ওটা একটা দেশ, আমরা একটা রাজ্য, কিন্তু আমরা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যেটা বলেছেন, বাংলাদেশে যেটা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক। ফলে তার বক্তব্য থেকেই পরিষ্কার আমরা সেটা কিভাবে দেখছি। ফলে সেই বিষয়টা, ওখানে যদি কোনো খারাপ ঘটনা হয়েছে তাহলে সেটা কেন্দ্রীয় সরকার সেটাকে আমাদের তরফ থেকে কমিউনিকেট করুক। ভারতের তরফ থেকে একটা বয়ান দেয়া শুধু নয়, যদি ওখানকার কোনো অশান্তি, ওখানকার কোনো ভুল জিনিস, সেটা যদি আমাদের এখানে আঁচ পড়ার চেষ্টা হয়, এটা তো কেন্দ্রীয় সরকারকে থামাতে হবে, কেন্দ্রীয় সরকারকে কমিউনিকেট করতে হবে। এটা তো বাংলার বিষয় না, আমরা মন্তব্যও করছি না। যার জন্য ওখানে যেটা হয়েছে দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত, নিন্দনীয়, এবং ইসকনের আবেগ, সংখ্যালঘুদের আবেগ এবং সুরক্ষা নিশ্চিতভাবে সুরক্ষিত রাখা উচিত। সেটা সর্বত্র সবাই একসঙ্গে থাকা উচিত, সেটা বাংলাদেশেও, ভারতেও, পৃথিবীর সব জায়গায়। এখন এটা কেন্দ্রীয় সরকারের উচিত কমিউনিকেট করা। ফলে আমার বক্তব্য হচ্ছে, ওখানে যে অবাঞ্ছিত, দুর্ভাগ্যজনক, প্রতিবাদযোগ্য ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমাদের কিছু করার বা বলার নেই, কারণ আমরা একটা রাজ্য, এটা কেন্দ্রের বিষয়, এটা কেন্দ্র কমিউনিকেট করবে, কেন্দ্রকে স্টেপ নিতে হবে। তো বিজেপি এখানেই হট্টগোল পাকাবার চেষ্টা এবং ধর্মীয় ভেদাভেদের প্ররোচনা না দিয়ে তারা দিল্লিকে বলুক, কেন্দ্রীয় সরকারকে বলুক, তাদের যা দাবি, তাদের যা আপত্তি, সেগুলো কেন্দ্রীয় সরকারকে বলুক। তাদের নিজেদের দল, তারা এখানে লাফাচ্ছে কেন? তারা দিল্লিকে ফ্যাক্স করুক, মেল করুক, হোয়াটসঅ্যাপ করুক, সশরীরে যাক, গিয়ে বলুক যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী, আপনারা বাংলাদেশকে এই বলুন। কারণ এটা পশ্চিমবঙ্গের বিষয় নয়, ফলে আমরা এর মধ্যে সরাসরি বিস্তারিত মন্তব্যও করছি না, এবং পশ্চিমবঙ্গ সরকারেরও এর সঙ্গে কোনো সরাসরি কিছু, এটা কেন্দ্রের ব্যাপার, কেন্দ্রকেই করতে হবে। হুমায়ুন কবিরকে শোকজ করলো তৃণমূল, কিন্তু হুমায়ুন দাবি করছেন আফটার শোকজ যে তাকে শাস্তি দিলেও তিনি বলেই যাবেন নিজের কথা। দেখুন, এটা সম্পূর্ণ তার ব্যাপার। দল একটা নির্দিষ্ট নীতি, দলের একটা কাঠামো, দল বারবার বলেছে, সেখানে হুমায়ুন কবির নিশ্চিতভাবে দল যদি কিছু তাকে কমিউনিকেট করে, তিনিও নিশ্চয়ই দলকে সেটা কমিউনিকেট করবেন, কিন্তু বারবার অভ্যন্তরীণ বিষয়গুলো এইভাবে বাইরে নিয়ে যাওয়াটা ঠিক হচ্ছে না। উনি নিশ্চয়ই সেটা বুঝবেন। ওনার যা বক্তব্য দলের মধ্যে 100 বার জানাতে পারেন, কিন্তু সেটা যেভাবে উনি বহিঃপ্রকাশ করছেন, তাতে দলের প্রতিপক্ষ যারা আছে, উল্টো দিকের দলের যারা আছে, তারা এসব একটা চর্চা বা এটা একটা হয়ে যায়, ফলে বিভ্রান্তি তৈরি হয়। ফলে তার যে কথাগুলো তিনি তার দলের মধ্যে বলবেন, দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তারপর বাইরে কথা বললে সেটা তো ঠিক নয়। ফলে এটা তার এবং দলের বিষয়, এখানে অতিরিক্ত কোনো মন্তব্য করার অবকাশ নেই। উনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি চিফ মিনিস্টার করলে সরকারের ভালো হবে, এটা বলে কেন তিনি শাস্তির মুখে পড়বেন? দেখুন, এটা একটা দল, এটা একটা দল, একটা সরকার, এবং উনি সেই দলের সদস্য, তিনি ওই দলের একজন সিনিয়র নেতা। ফলে এটা তো খোলা মুখে যেখানে কিভাবে আমার কি মনে হলো আমি কি বললাম, বিষয়টা তো সেরম নয়। এবং ওনার কোনো বক্তব্য জানাবার পরেও দল যদি একটা সিদ্ধান্ত নেয়, বা দল যেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, প্রত্যেক সৈনিককেই তো দলের সেই সিদ্ধান্তটা মেনেই চলতে হবে। তো দল একটা সিদ্ধান্ত নেওয়ার পর তারপরেও যদি সমানে সৈনিকরা বলে যায় আমি আমার মতো বলবো, এটা কোনো দলে, কোনো জায়গায়, কোনো সংগঠনে, কোনো ক্লাবে, কোনো অফিসে, কোনো পরিবারে হতে পারে না। তো সুতরাং কেউ কারুর বক্তব্য একটা হয়তো বলতেই কেউ বলেছিলেন, কিন্তু দল একটা বৈঠকের পর যখন সেটাকে একটা সংগঠিত চেহারায় এনেছে, ফলে সেটার বাইরে যাওয়াটা কোনো কাজের কথা নয়। বলছি, আপনারা অনেক মুখপাত্র নতুন এনেছেন, অনেকে চেঞ্জ করেছেন, সেটা নিয়ে কি বলবেন প্রথমত? তারপরে দ্বিতীয়, আমার কোনো বক্তব্য নেই।
তার কারণ এটা দলের শীর্ষ বৈঠক, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক, জাতীয় কার্যনির্বাহী সমিতির বৈঠক, কর্মসমিতির বৈঠক, সেখান থেকে সাংগঠনিক কিছু সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়ে কোনো মন্তব্যই কোনো অবস্থায় করব না। অভিমানী তিনি বলছেন যে তিনি কেন বাদ পড়লেন তিনি তো নিজেই জানালে ভালো হতো। দেখুন, আরো যিনি তার কথা বলেছেন তার বিষয়, আমি শুধু এইটুকু বলছি, দলের জাতীয় কর্মসমিতি কিছু সাংগঠনিক সিদ্ধান্ত এবং কিছু কিছু কর্মসূচি, রাজনৈতিক দলের যেরকম কর্মসূচি, কিছু কর্মসূচি, এই দুটোই নিয়েছে। এখন সেখানে সাংগঠনিক কিছু সিদ্ধান্ত হয়েছে এবং আমার মনে হয় যে এত তাড়াতাড়ি কোনো এই ধরনের কোনো প্রতিক্রিয়া বা কোনো মন্তব্যের অবকাশ না রাখলেই ভালো। না, উনি বলছেন যে কি কারণে তাদের বাদ দেওয়া হলো, সেটা পারফরমেন্স না আনুগত্যের, সেটা উনি এটা যদি কেউ কিছু বলে থাকেন তিনি নিশ্চয়ই কনসার্ন নেতৃত্বর সঙ্গে কথা বলে সেগুলো জেনে নিতে পারেন। কিন্তু আমি এই গোটা বিয়োজন এবং সংযোজন, এই গোটা বিষয়টা এটা একটা প্রক্রিয়া, এটা একটা প্রসেস। হ্যাঁ, দল একটা সিদ্ধান্ত নিয়ে কিছু দায়িত্ব কিছু জায়গায় ভাগ করে দিয়েছে। এই বিষয়ে আমি দলের বাইরে কোনো মন্তব্য করব না। শীর্ষ নেতৃত্ব বসে কোনো সিদ্ধান্ত নিয়েছেন এবং সেখানে একটা প্রসেস চলছে। সেই প্রসেসটা নিশ্চয়ই একটা জায়গা থেকে শুরু হয়েছে, একটা পর্যায় থেকে শুরু হয়েছে এবং সেই প্রসেসটা কিন্তু একটা অনগোয়িং প্রসেস। ফলে সেটা যতক্ষণ না গোটা প্রসেসটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ কোনো উপসংহারমূলক প্রতিক্রিয়া বা তার প্রতিক্রিয়া কোনোটারই কোনো অবকাশ নেই। আমি শুধু একটা বলছি যে কোনো একটা সুসংগঠিতভাবে দায়িত্ব বিন্যাস শীর্ষ নেতৃত্ব করেছেন, জাতীয় কর্মসমিতি থেকে হয়েছে এবং সেই প্রসেসটা চলছে সার্বিকভাবে, দলের সর্বক্ষেত্রে সেই প্রসেসটা চলছে। একটা অনগোয়িং প্রসেস সম্পর্কে কোনো উপসংহারমূলক প্রতিক্রিয়া কোনো অবকাশ নেই। বলছি, পার্থ চট্টোপাধ্যায় বলছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতার কোনো সম্পর্কই নেই এতদিন পরে বলছেন, যদি অর্পিতা এটা মহা মুশকিল। পার্থদার সঙ্গে তার ওই ভদ্রমহিলার কোনো সম্পর্ক ছিল কি ছিল না, সম্পর্ক থাকলে সেটা কি সম্পর্ক সে কোত্থেকে জানবো? এটার সঙ্গে দলের সম্পর্ক নেই। আমি এই নিয়ে কোনো দলীয় মন্তব্যই করব না। এটা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে তাদের বিষয়। এখানে বক্তব্য রাখার বা এই সম্পর্কের মূল্যায়ন করার কোনো অবকাশ নেই। কিন্তু তার বান্ধবীর বাড়িতেই তো টাকা পাওয়ার জন্য আপনার পার্থ চট্টোপাধ্যায়কে, একমাত্র পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করেছেন, তার সমস্ত কিছু গেছে। আরে যদি কোনো পরিচিত হয়, আপনি বলছেন সম্পর্ক, এখন সেই সম্পর্কটা কীরকম? সেটা জেঠু এবং ভাইজি হতে পারে, হ্যাঁ, দাদু নাতনি হতে পারে, হ্যাঁ, প্রেমিক প্রেমিকা হতে পারে, বলবো কি করে কোনটা? এবার আপনি তো শুধু বয়স আর ওজন দেখে বলা সম্ভব না এসব, আর এগুলো আমাদের সাবজেক্টও না। তো সুতরাং এখন পরিচিত, যেটা অভিযোগ ছিল পরিচিতর বাড়ি থেকে ওরকম নগদ টাকার পাহাড় পাওয়া গেছে, তখন তদন্ত এবং দল যা সিদ্ধান্ত নিয়েছে এই বিষয়ে নতুন করে কোনো মন্তব্যের কোনো অবকাশ নেই। ওকে ষড়যন্ত্র করা হচ্ছে, বলছে এইসব সম্পর্কে করে পার্থ চট্টোপাধ্যায় কি বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে মনে হয়? দেখুন, ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী দাবি করছেন যে তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়। সেটা আদালতে বলেছেন, যখন আদালতের বিষয়, বিচারাধীন বিষয়, কে কার পরিচিত, তার ওখানে কেন অত টাকা পাওয়া গেল ইত্যাদি ইত্যাদি, সে তো আদালতের বিষয়। তো কেউ ফাঁসিয়ে থাকলে তারা বলতে পারবেন, আদালতে বলবেন। যে কোনো অ্যাকিউজডের পূর্ণ অধিকার আছে আদালতে পূর্ণ লড়াই করার, তো সেটা তারা করবেন সেখানে। যেহেতু এই বিপুল পরিমাণ টাকা কোনো পরিচিতের কাছ থেকে ওইভাবে উদ্ধার হয়েছিল এবং তার সঙ্গে আনুষঙ্গিক কিছু বিষয় এসছিল,
সেই জায়গায় দাঁড়িয়ে তদন্তকারী এজেন্সি তারা তাদের মতো করেছে, আর সেই মুহূর্তে দলের যে কর্তব্য পালন করার ছিল দল সেই কর্তব্যটুকু পালন করেছে। কোনো বন্দির 100% অধিকার আছে তাকে নির্দোষ প্রমাণ করার, আইনি লড়াই আদালতে চালাবার, তো উনি চালাচ্ছেন, সেটা চালান, কিন্তু এর মধ্যে আমাদের এখানে কোনো মন্তব্য নেই। যে হুগলির গোঘাটে আবাস যোজনার একটা সমীক্ষা শুরু হতেই দেখা যাচ্ছে যে তৃণমূল নেতাদের মধ্যে নাম কাটানোর হিড়িক পড়ে গেছে, এটাকে কি বলবো? দেখুন, এই আবাসটা খুব জটিল বিষয়। দেখলে হঠাৎ যারা বলেন যে এটা দুর্নীতি, অনিয়ম, ব্যাপারটা সেরম নয়। আপনাদের মনে রাখতে হবে, আবাসে দীর্ঘদিন টাকা দেয়নি কেন্দ্রের সরকার, দিল্লির সরকার। এইবার যে ব্যক্তি 3-4 বছর আগে হয়তো আবেদন করেছিল, তার পুরো কাঁচা বাড়ি ছিল, আবাস প্রাপ্য ছিল, এতদিন টাকা দেয়নি টাকা দেয়নি টাকা দেয়নি, বর্ষা গেছে, কেউ কোনো কাজ পেয়েছেন, হয়তো একটা ঢালাই করেছেন। আজকে দেখলে মনে হচ্ছে উনি কেন ঢালাইয়ে আবেদন করেছেন। অ্যাকচুয়ালি তিনি যখন আবেদন করেছিলেন তখন হয়তো তার কাঁচা বাড়ি ছিল, এবার বছরের পর বছর গেছে, আজকে দেখলে মনে হচ্ছে তার কোনো কাজ, কোনো কিছু করে একটু মেরামত করেছে, সাজিয়ে, তারা সেখানে নাম কাটিয়ে নিতেই পারেন, বা আজকে তার নাম বাদ যেতে পারে। কিন্তু তার মানে এই নয় যে সবটাই যারা আবেদন করেছিলেন সেগুলো কোনো ভুয়ো আবেদন বা দুর্নীতির বিষয়ে আছে। আজ বিভিন্ন জায়গায় বিক্ষোভও হচ্ছে, মানে পঞ্চায়েত অফিসে তালা লাগানো, এই অধিকাংশ জায়গায় এগুলো হচ্ছে রাজনৈতিক যারা গোহারা ভোটে হারে, তারা গোটা জিনিসটাকে মেলাইন করতে চায়। তারা দেখছে যে কেন্দ্র টাকা না দিলেও মমতা ব্যানার্জি বাংলার বাড়ি প্রকল্পে পুরো টাকা দিয়ে এসব কাজ করাতে চাইছেন, বাংলার মানুষ উপকার পাবে, ফলে সেইটাকে জটিল করার জন্য, কালিমালিপ্ত করার জন্য এইসব উস্কানি দেওয়া হচ্ছে। মাদারিহাট চা বাগান এলাকায় তৃণমূল ভালো ফল করার কারণ মাদারিহাট চা বাগান এলাকায় যে চা বাগানগুলো দীর্ঘদিন কেন্দ্রীয় সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো পালন করেনি, মানুষ দেখেছেন। আর চা বাগান, চা শ্রমিক, শ্রমিক বস্তি, এই গোটা জায়গার যে উন্নয়ন, তাদের পারিশ্রমিক থেকে স্বাস্থ্য, শিক্ষা সমস্ত মিলিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে তাদের পাশে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের যেভাবে পাশে ছিল, দল হিসেবে তৃণমূল ছিল, তৃণমূলের শ্রমিক সংগঠন ছিল, তার একটা পজিটিভিটির ভাইব্রেশন মানুষ অনুভব করেছেন বলেই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। পূর্ব মেদিনীপুরের তমলুকের নবারুণ নায়ক এবং তার স্ত্রী নায়ক, তারা গ্রেপ্তার হয়েছে আসামের একটা। আরে বিজেপি মানে কম্বল চুরির জন্য ওদের নেতা গ্রেপ্তার হচ্ছে। কোথায় গিয়ে কম্বল চুরি করেছে অন্য রাজ্য থেকে, ওদের রাজ্যের পুলিশ, তারা এসে ধরে নিয়ে যাচ্ছে। তো এই যে ওই তমলুকের যে নেতা ধরা পড়েছেন, এর থেকে তো বিজেপির বোঝা উচিত যে এরা শুধু এখানে সামান্য সুযোগ পেলেই দুর্নীতি করছে তা নয়, অন্য দলের দুর্নীতিগ্রস্তদের নিচ্ছে তা নয়, অন্য রাজ্যে গেলেও সুযোগ পেলে সেখান থেকে দুর্নীতি করে চলে আসছে। এই তো হচ্ছে বিজেপি। আজকে সিআইএসএফ আরজি করের যারা সিআইএসএফ তারা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে। তারা বলছেন এই 2 মাসে আমাদের আরজি করের সঙ্গে একটা আর্থিক সম্পর্ক তৈরি হয়েছে। আপনি জানেন যে 14ই আগস্টের ঘটনার পর আরজি কর সিআইএসএফ এর দায়িত্ব এসেছিল, তারা কি এখন কলকাতা পুলিশের মতো রিলেশনশিপ বিল্ড আপের দিকে এগোচ্ছে? সবার আগে তো তাহলে যে জায়গাটায় ওই বিজেপির নেতারা এসে অনুপ্রবেশ বলে চেঁচান, যার দায়িত্বে, অর্থাৎ সীমান্ত তো পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বে নয়, পুলিশের দায়িত্ব নয়, সীমান্তটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। ওখানে তো সিআইএসএফ বা কেন্দ্রের বিভিন্ন বাহিনী, বিএসএফ, সেন্ট্রাল ফোর্সগুলো থাকে। তো আগে সেই জায়গাগুলো ওই রক্তদান শিবির করে করে অনুপ্রবেশ ঠেকান, অমিত শাহর মুখ থেকে অনুপ্রবেশ শব্দটা বন্ধ করান। নিশ্চয়ই রক্তদান শিবির কেউ যদি করে থাকেন সে তো ভালো কথা, কিন্তু সেটা যদি অন্যরকম কোনো একটা বার্তা দেওয়ার জন্য হয়, তাহলে যেগুলো অরিজিনালি কেন্দ্রীয় বাহিনীর পাহারা দেয়ার, সীমান্ত থেকে শুরু করে, তো সেগুলো এতদিন রক্তদান শিবির করেননি কেন? মুখ্যমন্ত্রী বড়মার মন্দির উন্নয়নে 10 লক্ষ টাকা দিচ্ছেন, বাগবাজারে মায়ের মন্দির সংস্কার করছে কলকাতা পুরসভা, হিন্দু ভোট অটোগ্রাফ থেকে তৃণমূল এখন। এগুলো অত্যন্ত বোকা বোকা কথাবার্তা। তার কারণ এখানে মুখ্যমন্ত্রী হিন্দুদের যে তীর্থস্থান বা ধর্মীয় স্থান সেগুলোর উন্নয়নে যেমন বিভিন্ন জায়গায়, বাংলার বিভিন্ন জায়গায় সংস্কারে টাকা দিয়েছেন, ব্যবস্থা করেছেন, তেমনি বহু মুসলিম ধর্মীয় স্থানের উন্নয়নের ঢালাও ব্যবস্থা করেছেন।
খ্রিস্টানদের বহু ধর্মস্থানে পিপুল ব্যবস্থা করেছেন, শিখদের ক্ষেত্রে ব্যবস্থা করেছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন ধর্ম যার যার, উন্নয়ন এবং উৎসব সবার। ফলে একটা মন্দিরে কি কাজ হচ্ছে দেখে ওটা হিন্দু ভোটের জন্য, বোকা বোকা কথা। তাহলে এবার একটা মুসলিম এলাকায় গিয়ে আবার কেউ সেখানে বলে এটা করছেন, মানে তাহলে এটা কি বলে মুসলিম ভোটের জন্য। আপনি জঙ্গলমহল এলাকার কোনো কাজ দেখলে বলবেন এটা তাহলে আদিবাসীদের জন্য। ব্যাপারটা সেরম না। সব ধর্মের মানুষের, সমাজের সব শাখার মানুষের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেন। নাবালিকা যৌন নিগ্রহের একটা অভিযোগ গল্ফগ্রিন থানায় দায়ের হয়েছে, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। বলতে পারবো না, জেনে বলতে হবে। মধ্যমগ্রাম পুরসভায় ভুয়ো চিকিৎসক ধরা পড়েছে এবং দীর্ঘদিন তিনি সেখানে কাজ করে যাচ্ছিলেন। এখন কেউ যদি এইসব জালিয়াতি করে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে, পুলিশ ধরবে। বর্ধমান শহরে প্রায় 300 বিঘা জমির উপর জলাভূমি শ্মশান বিল ভরাটের চেষ্টা অভিযোগ উঠছে। এগুলো সব স্থানীয় বিভিন্ন ইনসিডেন্টের বিষয়, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যেগুলো সামাজিক কোনো অপচেষ্টা বা অপরাধ, সমাজে অনেক ভালো ঘটনা ঘটে, 2-4টে জায়গায় খারাপ ঘটনা ঘটে, ওগুলো পুলিশ প্রশাসন তারা আছেন, তারা দেখবেন। আজও তো ইন্ডিয়া জোটের সংসদীয় দলের সঙ্গে বৈঠকে তৃণমূল যোগ দিল না। ওখানে দিল্লিতে আমাদের নেতৃত্ব আছেন, মানে আমাদের সাংসদদের সকল এক জায়গায় রয়েছেন, তারা এই বিষয়ে উত্তর দিচ্ছেন। বিধানসভায় নারী নিরাপত্তা ইস্যু নিয়ে দরজা মুলতবি প্রস্তাব আনলো বিজেপির প্রস্তাব গ্রহণ করলেন না স্পিকার, এবং অধিবেশন থেকে ওয়াকআউট নিলেন। ওটা স্পিকার বলে দেবেন। ওয়াকআউট বিলের বিরোধিতার প্রস্তাব বিধানসভার প্রস্তাব আনতে চলেছে সদস্য। ওটা তো হয়ে গেছে বলা। বলছি আজকে শুভেন্দু বলছেন যে এই ওদের ট্রাক আটকে দেওয়া হবে বা ওদের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হোক। আজকে ডেপুটি হাই কমিশনের ওখানে গিয়ে অভিযান দিয়ে বিজেপি। দেখুন, বাংলাদেশে একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে বলে আমাদের কারোর উচিত নয় এমন কোনো বক্তব্য রাখা বা এমনভাবে কোনো প্ররোচনা দেয়া বা প্ররোচনামূলক কথা বলা যাতে প্রতিশোধ, প্রতিহিংসা এই ধরনের মধ্যে দুটো দেশের সম্পর্কের অবনতি হয়। বা এটাও মনে রাখতে হবে, ভারতবর্ষকে সম্মান করেন বা ভালোবাসেন বা ওখানকারও মানে সংখ্যালঘুদের প্রতিও দরদ আছে, এরকম বহু মানুষ বাংলাদেশে রয়েছে। ফলে কোথাও কোনো খারাপ ঘটনা ঘটেছে মানে এই নয় যে গোটা বাংলাদেশের বিরোধিতা করতে আমরা নেমে পড়ব, এটা হয় নাকি কখনো। ফলে এমন কোনো দায়িত্বজ্ঞানহীন বিবৃতি আমাদের দেওয়া কারোর উচিত না, যাতে আমরা এখানে একটা রাজনৈতিক ফায়দা তোলার জন্য আমরা এখানে বাংলায় বসে বিবৃতি দেবো, ভারতে বসে বিবৃতি দেবো, আর বাংলাদেশে তার জেরে আরও পরিস্থিতি জটিল হবে। এবং যারা আমাদের শুভানুধ্যায়ী যারা রয়েছেন বাংলাদেশে, বিপুল সংখ্যক মানুষ যারা দুই বাংলা, ভারত বাংলাদেশ মৈত্রীর পক্ষে, তাদেরও ক্ষতি হয়, নতুন করে সেই জায়গার পরিস্থিতি জটিল হয়, এরকম কোনো বিবৃতি দেওয়া উচিত নয়। এগুলো সব হঠকারী বিবৃতি। শেষ প্রশ্ন, সারের দাম নিয়ে প্রশ্ন চাষি কেন এত সারের দাম বাড়ছে, এটা নিয়ে আজকে বিক্ষোভ। দিলীপ ঘোষ আজকে এখানে কিন্তু কালোবাজারি হচ্ছে বলে রাস্তায়ও নেমেছিল। এটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার, সারের দাম কেন্দ্রীয় সরকারের হাতে। আর দিলীপ ঘোষ যেটা বলছেন কালোবাজারি, উনি না জেনে বলছেন অথবা জেনে শুনে মানুষকে বিভ্রান্ত করছেন। কারণ কেন্দ্রীয় সরকার নতুন যে কৃষি আইন আনার চেষ্টা করেছিল এবং তারপরে এমন কিছু অ্যামেন্ডমেন্টের ব্যবস্থা ছিল তাতে এই মজুতদারি ব্যাপারটাতে ঊর্ধ্বসীমাটা বাড়িয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ আপনি যেটা আগে মজুত রাখতে পারতেন তার থেকে অনেক বেশি মজুত রাখতে পারবেন। তো কেন্দ্রীয় সরকার মজুতদারির লিমিট বাড়িয়ে দেবে, সেখানে রাজ্য সরকারের ইন্সপেক্টর গেলেও তারা বলে দেবে এ তো কেন্দ্রের আইন আছে যে মজুতদারি আমরা আপার লিমিট বাড়িয়ে দিয়েছে। আর দিলীপ বাবুরা এসে রাজনীতি করে মার্কেটে বলবেন, মাঠে ময়দানে বলবেন মজুতদারি কেন হচ্ছে, এটা কী করে হতে পারে? এই দাম বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার, মজুতদারির জন্য দায়ী কেন্দ্রের আইন, আর বড় বড় কথা বলছেন বিজেপির নেতৃত্ব। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাস কমিউনিকেশন বিভাগে তালা লাগিয়ে দিয়েছেন পড়ুয়ারা, অভিযোগ হচ্ছে যে মূল্যায়ন না করেই নম্বর দেওয়ার অভিযোগ। সেটা তাঁদের ব্যাপার, তাঁরা বিস্তারিত বলতে পারবেন। এটা আমি যেটা জানি না, এর সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই, এইভাবে এটা বলা সম্ভব নয়। তাহলে এটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না, আমি জানিও না।